ইন্ডিয়া অ্যালার্ট। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। নিজের স্বামীকে বাড়িতে রেখে পুলিশ স্টেশন যাবে? স্বামীর কি ভালো লাগবে? না। আর আপনি? দেখুন ভাই, এতে আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দেখুন দেখুন, আপনাদের এই ঝগড়ার মধ্যে আমাকে জড়াবেন না। টানতে তো হবে। তুমিও পারো। সেদিন জিমের ছেলেটার সাথে, আজকে দুধওয়ালার সাথে। দৌড়ো দৌড়ো। এ কি করলে তুমি? আমি কি করেছি? এটা তো তুমি করেছো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বেঁধে রেখেছিলাম না তোমাকে? হ্যাঁ, পালানোর কি দরকার ছিল? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পুলিশ স্টেশন যাবে তাই না? না। ঠিক আছে, তোমাকে পাঠাচ্ছি সব থেকে বড় পুলিশ স্টেশন। যাবে তো? আরে বল না, কেন এখানে আনলি? আরে তুই আয় তো আগে। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ। হ্যাপি বার্থডে টু ইউ। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি জানো, এতদিন ধরে আমরা পার্টি করিনি। যেদিন থেকে ম্যাডাম জানতে পেরেছেন যে তোর বার্থডে আসতে চলেছে, ম্যাডাম পার্টি করার জন্যই মেতে আছেন। কেক কাটো। আরে সুদীপ, বৌদি বাড়িতে আছেন তো? হ্যাঁ। আরে ভাই, তাহলে ডাক না ওনাকে। ইটস ইওর বার্থডে ম্যান। আরে ও আসতে পারবে না। আরে কেন আসবে না? আরে ফোনটা তো করো, এসে পড়বে। আরে ট্রাই তো কর ভাই। ঠিক আছে, তোমরা বলছো বলে করছি। হ্যালো কাবেরী, কি করছো তুমি? আমি তোমার অপেক্ষা করছি। কোথায় তুমি? কত দেরি হয়ে গেল। আমি অনিলের বাড়িতে একটু এসেছি। ওরা আমাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ। একটা কাজ করো, তুমি এখানে চলে এসো। আরে বাহ, আমার আগে তুমি ওখানেই সারপ্রাইজ পেয়ে গেলে। এখানেও আমি পিছনে রয়ে তুমি গেলাম। আসছো কি আসছো না? আচ্ছা ঠিক আছে, তুমি ওখান থেকে ফিরে এসো, আমি এখানেই অপেক্ষা করছি। ঠিক আছে। ভেরি ভেরি সরি গাইজ, ও আসতে পারবে না। সো স্যাড আচ্ছা ভাই। কেকটা তো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ওয়াইন টাইম। Here is your drink. লেটস ডান্স ডান্স। এক মিনিট। আরে না না না, আগে ডান্স, আগে ডান্স। এক মিনিট। আমি ডান্স করতে পারি না, তোমরা করো।
It's your birthday. Come on, dance. Get up না। না 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 না, আমার একটু মাথা ধরে গেছে। আর কি হয়েছে, আমাকে বাড়ি ফিরতে হবে। ডোন্ট ওয়ারি ভাই, আমি তোকে ড্রপ করে দেবো। তুই আমাকে ড্রপ করতে যাবি, তারপর আমি তোকে ড্রপ করতে আসব। তার মানে এটা চলতেই থাকবে। ডাজন্ট মেক সেন্স। আর হ্যাঁ, আরেকটা কথা, ইউ হ্যাভ আ ভেরি বিউটিফুল ওয়াইফ। আই নো দ্যাট। থ্যাংক ইউ সো মাচ সুদীপ। শেখাও ওকে একটু, আমার একটু প্রশংসাও করে না। তোমার প্রশংসা তো আমি সারা জীবন ধরেই করে আসছি। ভাই তোদের ড্রামা তোরা কর, এই নে তোর বটল। I'll see you. Happy birthday once again. Thank you. Bye. Okay bro, good night. সেম ব্রো। অনিল, দরজা অবধি ছেড়ে আসি চলো। এসে গেছো তুমি? আমি কখন থেকে অপেক্ষা করে আছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাঁ, এটা কি করেছো আমার জন্য? আমি মন্দিরে গিয়েছিলাম তোমার জন্য প্রার্থনা করতে, যাতে তুমি সবসময় ভালো থাকো আর সুস্থ থাকো। এই নাও প্রসাদ খাও। এ কি করলে তুমি? প্রায় 2 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, আর তুই এখনো মুম্বাইয়ের আদব কায়দা শিখে উঠতে পারিসনি। মুম্বাইয়ের মেয়েরা কিভাবে চলাফেরা করে, ওদের অ্যাটিটিউড, ওদের স্টাইল এখনো তুই শিখে উঠতে পারলি না। এটা তুই কি পড়েছিস মাসিমাদের মতো? তোর কি মনে হয় এসব করে তুই আমাকে খুশি করবি? হ্যাঁ, আমাকে এসব করে খুশি করবি? হ্যাঁ, আমি কি করব যাতে তোমার ভালো লাগবে? বলো আমায়, বলো আমাকে। হ্যাঁ, সালসা করতে পারবি? সালসা? সালসা কি হয়? আরে কোথা থেকে যে তোকে তুলে এনেছি আমি। সালসা হলো এক রকমের ডান্স ফর্ম, বুঝলি? কোনোদিন করেছিস? হ্যাঁ, আয় আমি তোকে শেখাচ্ছি কিভাবে নাচে। হ্যাঁ, না 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 না, নাচ না না না, নাচ না না। এ কি করছো তুমি? এইভাবে নাচতে হয়। নাচ এ নাচ। কি করছো তুমি? না 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 না, আমার লাগছে। এইভাবে নাচ। যতক্ষণ তুই সালসা না নাচতে পারবি, এখানেই দাঁড়িয়ে নেচে যাবি তুই। চল, তোর জন্য আমি তোমার কি হয়েছে? মিউজিকও প্লে করে দিচ্ছি। চল নেচে দেখা। যতক্ষণ সালসা করতে পারবি না, তুই প্র্যাকটিস করেই যাবি আর আমি দেখতে থাকবো। নাচ নাচ। এটা প্রকৃতির একটা সবথেকে বড় অদ্ভুত ব্যাপার যে সে প্রত্যেকটা মানুষকে আলাদা বানিয়েছে। কোটি কোটি মানুষের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চেহারা আর তাদের ভাবভঙ্গি আলাদা। এর দ্বারা কি প্রকৃতি আমাদের এটা বোঝাতে চাইছে যে প্রত্যেকটা মানুষই নিজের মতো করে স্পেশাল, আর যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত? কিন্তু ভাবলে আফসোস হয় যে কিছু মানুষ অন্যদের দেখে বা তার সমান হওয়ার জন্য নিজেকে বা নিজের কাছের মানুষটাকেও বদলাতে চায়। কখনো গাড়ি বা কখনো বাড়ি নিয়ে তুলনা চলে, যেটা সম্পূর্ণ ভুল। একটা সীমা অবধি এটা চলতে পারে, কিন্তু এখানে তো একজন স্বামী নিজের স্ত্রীকে
অন্য কারুর স্ত্রীর মতো তৈরি করতে চাইছিল। এটা কি করে সম্ভব হতে পারে? মানুষ কোনো পাথরের মূর্তি নয় যাকে হুবহু কোনো অন্য মূর্তির মতো তৈরি করা যায়। কিন্তু সুদীপের মতো একগুঁয়ে মানুষের কাছে এই কথাটা ওর ভাবনা চিন্তার ঊর্ধ্বে ছিল। এই অবস্থায় এখন এটাই দেখার যে সুদীপের এই পাগলামি কাবেরীর জীবনে আর কি কি ঝড় তুলতে চলেছিল, আর কি পরিণতি হবে তার। ওই আমি না নাচ শিখে নিয়েছি, ওই সালসা। এখন তো আমি খুব ভালো পারি ওই নাচ। তাহলে কি মাথায় উঠে নাচবে? হুম হুম। আরে টিফিনটা তো খাও। না, অফিসে লেট হয়ে যাচ্ছে। একটু তো খেয়ে যাও। নিজেকে দেখেছো কখনো? মেনটেন করলে আর কখনো এরকম হতো না। প্রিয়াকে দেখেছো? হ্যাঁ, ওর থেকে কিছু শেখো। আরে শুনবে তো, শোনো। নমস্কার মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি মা। তা তো হবেই, কেননা তুই খুব ভালো একজন বর পেয়েছিস। তোর খুব খেয়াল রাখি নিশ্চয়ই, এই জন্যই তো আজকাল তোর আর এখন মাকে মনে পড়ে না। হ্যাঁ মা, দীপ আমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমার কথা আমার প্রতিদিন মনে পড়ে। আচ্ছা এসব ছাড়াও তোমার হার্ট সার্জারির কি হলো? আরে মা, ডাক্তার তো শুধু অপারেশন করতে বলেছেন, এখনো হাতে 1 মাস সময় আছে। কিন্তু তুমি একদম টেনশন করবে না, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে, তুইও নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা, একটু দাঁড়াও, কেউ এসেছে, আমি তোমায় পরে ফোন করছি। আরে বৌদি, বাসন নিয়ে আসুন না, দুধ নেবেন। নিয়ে আসছি। হ্যাঁ দাদা, আরে এই আকরার বাজারে সোহমের দুধের গ্যারান্টি আছে, গ্যারান্টি। হ্যাঁ হ্যাঁ, কিসের গ্যারান্টি? সোহমের দুধের গ্যারান্টি আছে বৌদি। আচ্ছা বৌদি, আসছি। আজকাল তো কোনো কথারই গ্যারান্টি নেই। আরে সুদীপ, তুমি এখানে? আরে বৌদি, এখান থেকে যাচ্ছিলাম, অনিলের ফাইলটা ছিল, ভাবলাম দিয়ে যাই। ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। 1 মিনিট। হ্যাঁ, আরে সুদীপ, অনিল, তুই এখানে কি করে ভাই? এই যে এটা, এই ফাইলটা ছিল আমার কাছে, দিতে এসেছে এটা। আরে খুব ভালো করেছিস ভাই, আমি এটা এমনিতেই খুঁজছিলাম। এসে যখন গেছিস তাহলে কফি খেয়ে যা। না ভাই, লেট হচ্ছে, আসছে। চল ঠিক আছে, ওকে বাই, টেক কেয়ার। বাই। আচ্ছা আমি কি পাবো কফি? কাম অন। আরে কে আপনি? আগে কাকে- আমি যোগা কাকে ট্রেনার। খুঁজছেন? আপনার হাজবেন্ডই আমায় পাঠিয়েছে। আপনার নাম কাবেরী? হ্যাঁ, আমার নামই কাবেরী। আচ্ছা তাহলে আপনি এই নিন, এটা পরে নিন। কি এটা? না, আমার এসব কিছু চাই না, আর আপনি এখন যান, আমি জিম টিম করি না।
আমি চলে যাচ্ছি ম্যাম, কিন্তু আপনি একবার হাজবেন্ডের সাথে কথা বলে নিন। দাঁড়ান। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে পাঠিয়েছি। তুমি রোজ ওয়ার্কআউট করবে, ঠিক আছে? ও সব শিখিয়ে দেবে। আরে আমি এগুলো পারি না, আমি করতে পারবো না এগুলো। ওকে বলো এখান থেকে যেতে। করবে না? কে জানি কি ভেবে আমি তোমার মতো মেয়েকে বিয়ে করেছি। যেটা বলছি চুপচাপ সেটাই করো, ঠিক আছে? অফিসে আরো কাজ আছে আমার, ডিস্টার্ব করো না। শুয়ে পড়ুন ম্যাম। শোয়াটা জরুরি কি? দেখুন ম্যাম, আমি আপনার জিম ট্রেনার। আমি যেমনটা বলবো তেমনটা আপনাকে করতেই হবে। তো আসুন, শুয়ে পড়ুন। এটা কি করছেন আপনি? দেখুন ম্যাম, এটাকে স্ট্রেচিং বলে। আপনি প্লিজ শুয়ে পড়ুন। আমাকে ধরবে না, আর আমি এই এক্সারসাইজ করব না। ম্যাডাম, এটাকে স্ট্রেচিং বলে, এটা করা জরুরি। আমি দাঁড়িয়ে করব। ওকে, এই হাতটা এইভাবে, আর এইটা এইভাবে। আর ইউ ম্যাড? বেরিয়ে যান এখান থেকে। এখানে থাকতে কে চায়? তোমার মতো বোকা মেয়ে ছেলেদের কিচ্ছু হবে না। হ্যালো স্যার, আমি আপনার বউকে ট্রেন করতে পারবো না স্যার। ও আমার গায়ে পড়ছিল। আর এমনিতেও স্যার, আমি ওয়ার্কআউট করানোর টাকা নিই, এইসবের জন্য না। ওই ট্রেনার আমার সাথে জোর করে। কেন বেচারার নাম খারাপ করছো তুমি? হ্যাঁ, জানি আমি। ট্রেনারের সাথে শুতে চাও? ছি, কি সব বলছো তুমি? ও আমার সাথে জোর করছিল, ওর জন্য আমি ওকে চড় মেরে তাড়িয়েছি। আর আমি সবকিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু তুমি ছাড়া আমার শরীরকে কেউ ছোবে, আমি কখনো সহ্য করতে পারবো না। তাহলে তো আগে বলতে পারতে, তাই না? মুম্বাইতে কেউ জোর করে কিছু করে না, পার্টি হ্যান্ডেল করতে হয়। না বলে দিতে, সিম্পল। আমি তো ওই ট্রেনারকে পাঠিয়েছিলাম এই জন্য যাতে তুমি প্রিয়ার মতো ফিট হতে পারো। তুমি না কখনোই প্রিয়ার মতো ফিট হতে পারবে না। আমি প্রিয়ার মতো হতেও চাই না। তুমি তো সবই জানতে আমার সম্বন্ধে। তুমি আমায় বিয়ে কেন করলে? প্রিয়াকেই বিয়ে করতে পারতে। প্রিয়াকে বিয়ে করতে আমাকে অনেক কষ্ট করতে হবে। কোনো ব্যাপার না, আমি সেটাও করতে রাজি। না 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 না। আরে পাগল আছো নাকি? সোজা চল, নাহলে তোর মাথায় গুলি করে দেবো। চল। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন সুইচড অফ আছে। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন সুইচড অফ আছে।
কোথায় গেল ও? সুদীপ, হ্যালো সুদীপ। হ্যাঁ বৌদি। সুদীপ, অনিল এখনো বাড়ি ফেরেনি। কখন থেকে ফোনে ট্রাই করছি, ফোনটাও সুইচ অফ বলছে। আমার ভীষণ টেনশন হচ্ছে। বৌদি টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। সারা রাত রাখো একে, এর বাড়ি থেকে ঘুরে আসি। ওকে স্যার। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন সুইচড অফ আছে। বৌদি, ভালো হয়েছে সুদীপ তুমি এসেছো। অনিল এখনো বাড়ি ফেরেনি আর ওর ফোনে ট্রাই করছে, ফোনটাও বন্ধ বলছে। আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে, আমাদের এক্ষুনি পুলিশের কাছে যেতে বৌদি হবে। চলো বসো। কিন্তু অনিল- আগে তুমি শান্ত হয়ে বসো। যদি অনিলের কিছু হয়ে যায় তো? বৌদি, অনিলের কিচ্ছু হবে না। আর এই সময় পুলিশ স্টেশনে গিয়ে কোনো লাভও নেই। 24 ঘন্টার আগে পুলিশ মিসিং কমপ্লেন লেখে না। আচ্ছা, তোমার কাছে অনিলের আইডি প্রুফ আর পাসপোর্ট সাইজের ছবি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু কেন? এখনো যখন আসেনি তো গিয়ে ওই কমপ্লেনটা লিখিয়ে দেব। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা বৌদি, এরকমও তো হতে পারে অনিল অন্য কারোর সাথে আছে, জেনে শুনে ফোন অফ করে দিয়েছে যাতে তুমি না ওকে ফোন করতে পারো। আমি শুধু এমনি ভাবছিলাম। আমিও না। তুমি গিয়ে আইডি প্রুফটা নিয়ে এসো। হ্যালো, হ্যালো, সুদীপ স্যারের সাথে কথা বলতে পারি? এখানে তো কেউ নেই ম্যাডাম, সবাই তো বাড়ি চলে গেছে। সুদীপ স্যারও? সুদীপ স্যার তো অনেক আগেই বেরিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে। এত লেট হয়ে গেল? প্রিয়া, অনিল, অনিল, কোথায় ছিলে তুমি? তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল। আর সুদীপও সারা রাত খুব চিন্তা করছিল। আরে আমাকে কয়েকজন কিডন্যাপ করে নিয়েছিল, জানি না কারা ছিল, কি যে ডিমান্ড। আমি সারা রাত অজ্ঞান ছিলাম আর আমার কিছুই মনে নেই। আমার জ্ঞান ফিরতেই দেখলাম আমার আশেপাশে কেউ নেই, তাই আমি সোজা বাড়ি চলে এলাম। কি? আমাদের একবার পুলিশের কাছে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু ওরা তো ওর কোনো ক্ষতি করেনি তো? না ভাই, আমি 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 ঠিক আছি। বৌদি, আমার মনে হয় ওরা অন্য কাউকে কিডন্যাপ করার প্ল্যানে ছিল আর ভুল করে একে কিডন্যাপ করেছে। এখন যদি পুলিশ স্টেশনে যাই তাহলে পরে অনেক পুলিশের চক্কর কাটতে হবে, তো ওটা খুব একটা ভালো আইডিয়া নয়। প্রিয়া, আই থিঙ্ক হি ইজ রাইট। আমাদের এই পুলিশের কাছে যাওয়া ঠিক হবে না। আর সুদীপ, থ্যাঙ্কস ভাই, তুই প্রিয়ার কাছে ছিলি। আর না হলেও এত ভয় পাই যে একা ঘুমাতেও পারে না। থ্যাঙ্কস ভাই। ঠিক আছে ব্রো, তুই ঠিকঠাক বাড়িতে ফিরে এসেছিস। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ
এই লিপস্টিকের মার্কটা? তুমি দেখেছো তো বৌদি? তোমারও কি সেরকমই মনে হচ্ছে যেরকম আমার মনে হচ্ছে? এই সব কিডন্যাপিং সব অজুহাত, ব্যাপারটা অন্য কিছু। বৌদি, এই ম্যাটারটা নিয়ে না ওর সাথে এখনই কথা বলো না। যা কিছু করতে হবে সব বুঝে শুনে করবে। এখন এলাম আমি, কাবেরী ওয়েট করছে আমার জন্য। বি স্ট্রং। এসে গেছো তুমি? হ্যাঁ, চলে এলাম। ওই অফিসে অনেক কাজ ছিল, সারা রাত কেটে গেল অফিসে। অফিসেই ছিলে নাকি অন্য কোথাও? কি বলতে চাইছো? হ্যাঁ, প্রিয়াকে তোমার খুব ভালো লাগে না? সারা রাত ওর সাথেই ছিলে না তো? হ্যাঁ ছিলাম। কি করবি? হ্যাঁ, অনেক দিন ধরে দেখছি আমি এই সব। কত বদলানোর চেষ্টা করেছি আমি। গিরগিটি নই আমি। মাকে ফোন করছি আমি, কিছুদিন তোমার থেকে আলাদা থাকবো, তাহলে যদি আমার ভ্যালু বুঝতে পারো। খুব বলি ফুটছে না তোর? হ্যাঁ, আমার তো প্রিয়ার মতো বউ দরকার ছিল। তোর মতো অশিক্ষিতকে বিয়ে করে সারা জীবন নষ্ট হয়ে গেছে আমার। নষ্ট তো আমার জীবন হয়ে গেছে তোমাকে বিয়ে করে। খুব কথা বলছিস না তুই? হ্যাঁ, দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ছাড়ো, মায়ের সাথে কথা বলবি না তুই? ছেড়ে দাও। হ্যাঁ, অশিক্ষিত মহিলা। ছাড়ো আমাকে। চুপ কর। এ কি করছো? আমাকে ছাড়ো। এখানে চুপ করে বসে থাকবি তুই? হ্যাঁ বৌদি, কোনো দরকার ছিল? হ্যালো সুদীপ, আমি অনিলকে ফলো করতে যাচ্ছি। আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমার মনে হচ্ছে ওর কোনো মেয়ের সঙ্গে কোনো চক্কর চলছে। আচ্ছা, তোমারও তাই মনে হচ্ছে? আমারও তাই মনে হয়। মানে তোমারও? আরে বৌদি, তোমাকে আর কি বলবো, এরকম ব্যাপার হলে বাড়ির লোকের আগে বাইরের লোক জানতে পেরে যায়। আমারও কানে এসছে এরকম কথা। আমি তোমাকে এই জন্য বলিনি, মনে হলো যে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যাবে, তোমাদের সম্পর্ক ভেঙে যাবে। আরে নিকুচি করেছে এরকম সম্পর্কে। ছাড়বো না আমি ওই লোকটাকে। আমি ওকে এমন ভাবে শাস্তি দেব যে সারা জীবন ও মনে রাখবে। আরে বৌদি, আমার কথাটা মন দিয়ে শোনো। অনিলকে এখন কিচ্ছু বলো না। যদি তুমি ওকে হাতে নাতে ধরতে পারো তাহলে ও তোমাকে ভুল প্রমাণ করতে পারবে না। প্রথমে ওকে হাতে নাতে ধরো, তারপর যা শাস্তি দেওয়ার দিও। আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি পরে কথা বলছি। ঠিক আছে বৌদি, বাই। ও বৌদি, ও বৌদি, 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 আজকে তো দেরি করলেন। ফোন আছে আপনার কাছে? না, রিপেয়ারিং এ গেছে। কেন? আপনি আমাকে সাহায্য করতে পারবেন? সাহায্য? কি সাহায্য? আপনি জানেন এখানে পুলিশ স্টেশন কোথায়? হ্যাঁ, আমাকে প্লিজ ওখানে নিয়ে চলুন। ঠিক আছে, চলুন।
দাদা আমি কিচ্ছু করিনি দাদা, আমাকে ছেড়ে দিন প্লিজ। নিজের স্বামীকে বাড়িতে রেখে পুলিশ স্টেশন যাবে? স্বামীর কি ভালো লাগবে? না বললেই হলো। না, আর আপনি? দেখুন ভাই, এতে আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমাকে যেতে দিন। দেখুন দেখুন, আপনাদের এই ঝগড়ার মধ্যে আমাকে জড়াবেন না। তুমি দুধওয়ালা না? হিরো হওয়ার কি দরকার ছিল? টানতে তো হবেই। তুমিও পারো। সেদিন জিমের ছেলেটার সাথে, না, আজকে দুধওয়ালার সাথে। দৌড়ো দৌড়ো, খুব ভালো। এ কি করলে তুমি? আমি কি করেছি? এটা তো তুমি করেছো। না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বেঁধে রেখেছিলাম না তোমাকে? হ্যাঁ, পালানোর কি দরকার ছিল? আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দৌড়ে পুলিশ স্টেশন যেতে, তারপর প্রিয়া জানতে পারতো, আমার প্ল্যানটা তো নষ্ট হয়ে যেত না। পুলিশ স্টেশন যাবে তাই না? ঠিক আছে, তোমাকে পাঠাচ্ছি সব থেকে বড় পুলিশ স্টেশন। যাবে তো? ভুলবশত মানুষ অনেক বড় বড় অপরাধ করে ফেলে, আর তারপর সত্যিটা জানতে পেরে পস্তাতে হয়। কিন্তু সেই কথাটা তো আপনারা সবাই জানেন যে চোর পালিয়ে যাওয়ার পরেই বুদ্ধির উদয় হয়। সুদীপ, অনিল আর প্রিয়ার মধ্যে ভুল বোঝাবুঝির একটা দেওয়াল তৈরি করতে সক্ষম হয়েছিল। ও জানতো যে অনিল আর প্রিয়ার সম্পর্ক ভাঙতে পারলেই ও প্রিয়াকে পেতে পারে, আর সেই ভাবনায় ও নিজের স্ত্রী কাবেরী আর একজন দুধ বিক্রেতার প্রাণ নিয়ে নিল। এবার তাহলে কি হবে? আর কে হবে সুদীপের পাগলামির পরবর্তী শিকার? কার সঙ্গে চলছে তোমার অ্যাফেয়ার? বলো আমাকে। এসব কি করছো তুমি? আর এই ভাবনাটা তোমার মাথায় এলো কি করে? মোবাইলটা দাও, মোবাইল দাও। জানতাম আমি এর মধ্যে কিচ্ছু থাকবে না, সবকিছু ডিলিট করে দিয়েছো না? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমায় ঠকানোর আগে তুমি একটা বারও ভাবলে না ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই?
আরে কতবার বলবো আমার কোনো অ্যাফেয়ার চলছে না? আর কে বলেছে তোমাকে সব? তুমি তুমি এতটা ক্যারেক্টারলেস একটা লোক হবে আমি জীবনেও ভাবতে পারিনি। আরে প্রিয়া, তুমি এখানে এই সময় সব ঠিক আছে তো? সবকিছু আর কোথায় ঠিক, সবই তো জানো তুমি। কাবেরী, কাবেরী কোথায় আছে? তোমার ওয়াইফ? আরে ও তো বাপের বাড়ি গেছে কয়েকদিনের জন্য। এত বড় বড় ব্যাগ, কোথাও যাচ্ছ তুমি? না, আসলে হয়েছে কি, কিছু পুরনো জামা কাপড় পড়েছিল তো ওল্ড এজ হোমে দিতে যাচ্ছিলাম। ভালো কথা। আসলে আমি অনিলের ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। অনিলের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, কিছু একটা তো গন্ডগোল আছে। কি আর বলবো বৌদি, অনিল তোমার মতো এত সুন্দরী স্ত্রী পেয়েছে, তারপরেও এরকম করছে। বুঝতে পারছি না কি করছে ও। কিভাবে কথা বলেছে তুমি জানো না? ছেড়ে দেবো ওকে, ডিভোর্স দেবো আমি ওকে। আরে বৌদি, একটু শান্ত হও। আমি আছি তো, আমি তোমার সঙ্গে আছি সব সময়। হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা তোমাকে আমি ফোন করছি। হয়তো আজ সন্ধ্যেই জানতে পেরে যাব অনিল কি করছে। ঠিক আছে, আমি আসছি। মনে থাকে যেন, কাজটা যেন ঠিক করে হয়। ভাবো কাজ হয়ে গেছে। দাঁড়ান 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 দাঁড়ান, প্লিজ এক্সকিউজ মি, আপনি আপনি আমাকে একটা লিফট দেবেন প্লিজ। ওই আমার মা হসপিটালে অ্যাডমিটেড, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমাকে কেউ লিফট দিচ্ছে না, অনেক দূর থেকে হেঁটে আসছে। ওকে ওকে, ইউ ডোন্ট ওয়ারি, আই উইল ড্রপ ইউ। কাম। 1 কিলোমিটার ধরে হাঁটছি, কেউ আমাকে লিফট দিচ্ছে না। স্যার, ওই আগে যে হসপিটালটা আছে সেখানে একটু। অনিল এখন একটা মেয়ের সঙ্গে আছে। আমাকে তুমি কি বলছো? ফলো করো ওকে, প্রাণ নিয়ে নেবো আমি দুজনের। তো কোথায় যাচ্ছেন আপনি? আপনি খুব ভালো মানুষ। আচ্ছা শোনো, বাড়িতে গিয়ে কথা বলো, আর কোথাও যেন আমার নাম না আসে। বৌদি, তুমি ট্যাক্সি নিয়ে যাও, আমার একটু কাজ আছে। বেবি যাই। কাবেরী, দেখো তো একটু কে এসছে এখন। আমিও না।
ইয়েস। গুড মর্নিং স্যার। স্যার আপনি একটা সিম চেয়েছিলেন। হ্যাঁ, আমি সিম চেয়েছিলাম। স্যার আপনার আইডির জেরক্স কপি, আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি আর 100 টাকা দিয়ে দিন স্যার। জাস্ট আ সেকেন্ড। এই হলো আমার আইডি, আমার ফটো আর 100 টাকা। স্যার এটা তো আপনার আইডি নয়। এবার ঠিক আছে তো? একদম স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যালো, পুলিশ স্টেশন। আসলে কি হয়েছে, আমি তোমার স্টেশনে 4টে বম লাগিয়েছি। পালাতে পারলে পালাও, না হলে টিক টক টিক টক বুম। স্যার, আমাদের পুলিশ হেডকোয়ার্টারে বম রাখার খবর পাওয়া গেছে। তাড়াতাড়ি করে পুলিশ হেডকোয়ার্টার খালি করো, বম্ব স্কোয়াডকে ডেকে পাঠাও। আর এই নাম্বারটা কার, খোঁজ লাগাও। গো হারি আপ। হ্যাঁ স্যার। স্যার, আমাকে এখানে কেন এনেছেন? আমি কি করেছি? এক্ষুনি বুঝতে পারবেন। স্যার, ওই কলের লোকেশন অম্বর বিল্ডিং দেখাচ্ছে। অম্বর বিল্ডিং? স্যার, ওখানে তো সুদীপ থাকে। কে সুদীপ? যাও, যে সিম বিক্রি করেছে তাকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। তুমি কি সিমটা একে বিক্রি করেছিলে? না স্যার, ওটা অন্য কেউ ছিল। তার মানে সুদীপ। যাও, সুদীপকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। বল, সব যদি সত্যি কথা না বলিস তাহলে এই ডান্ডা তোর মুখে ঢুকিয়ে দেবো। বল। বলছি স্যার, বলছি এইসব আমি সুনীলের স্ত্রী প্রিয়ার জন্য করেছিলাম স্যার। প্রিয়াকে খুব ভালোবাসি, শুধু তাই নয়, ভালোবাসার চক্করে আমি 2টো জীবনও নিয়ে নিয়েছি। কে? কি বলছিস তুই? কাকে মেরেছিস তুই? বল, তা নাহলে তোর জীবনটাও এখানেই শেষ করে দেবো। বল। আমাদের দুধওয়ালা শুভ আর আমার স্ত্রী কাবেরী লাশগুলোকে কি করেছিস তুই? ব্যাগে ভরে জঙ্গলের খাদে ফেলে এসেছি। আমার মনে ছিল কেউ জানতে পারবে না স্যার। বেচারি কাবেরী। সঠিকভাবে আমি ওর শেষকৃত্যটাও করতে পারলাম না। শেষ পর্যন্ত সুদীপ ধরা পড়ল, কিন্তু ওর পাগলামি 2টো মানুষের প্রাণ কেড়ে নিল। ও প্রিয়াকে পাওয়ার জন্য কোনো রকম চেষ্টাই বাদ রাখেনি। কিন্তু ওই যে কথায় আছে, যে অপরাধী যতটাই ধূর্ত হোক না কেন, সে কোনো না কোনো এমন সূত্র ছেড়েই যায় যেটা তার গলার ফাঁস হয়ে ওঠে, আর সে ধরা পড়ে। যদি কোনো লোক নিজের স্ত্রীকে অন্য কারুর মতো হওয়ার জন্য বাধ্য করে, তাহলে বুঝবেন সেটাই প্রথম বিপদ সংকেত। এরপরে আরো ভয়ঙ্কর কিছু হওয়ার আগে আপনি প্রতিবাদ করুন। যদি কাবেরী আগেই প্রতিবাদ করত, তাহলে হয়তো ও আজ বেঁচে থাকত। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।